তদন্তকারীর নথি এবার মুখ্যমন্ত্রীর হাতে। আইনের সীমা ভাঙছেন কে আর শিখছে কে? আইনের চোখে সবাই সমান, এই বাক্যটি আজ বড়সড় প্রশ্নের মুখে। একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর মাঝখানে একটি দপ্তর, কিছু ফাইল, কয়েকটি ল্যাপটপ আর এক ভয়ঙ্কর নীরব প্রশ্ন। তদন্ত চলাকালীন একজন মুখ্যমন্ত্রী কি সেখানে ঢুকতে পারেন? ফাইল হাতে বেরিয়ে আসতে পারেন? আর যদি পারেন তবে তদন্তকারী সংস্থার ক্ষমতার সীমা কোথায়? আর যদি না পারেন তবে সেই দিন কেউ তাকে থামালেন না কেন? আর এই প্রশ্নের উত্তর খোঁজা খুবই জরুরি, কারণ এটি শুধু ইডি বনাম তৃণমূল কংগ্রেস নয়, এটি শুধু কেন্দ্রের বনাম রাজ্যের লড়াই নয়, বরং এটি গণতন্ত্রের কাঠামো বনাম ক্ষমতার বাস্তব প্রয়োগের লড়াই। ভোটের মুখে এই সংঘাত কি নিছক কাকতালীয়, নাকি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করে আইন, তদন্ত আর আবেগ সবকিছুকে একাকার করার চেষ্টা? আজ যে বিতর্ক শুরু হয়েছে একটি দপ্তর থেকে, কাল তা গড়াতে পারে আদালতে, পরশু হয়তো ভোট বাক্সে। কিন্তু এর আগে একটাই প্রশ্ন করা এখন জরুরি, এই নাটকের দর্শক হয়ে রাজ্যবাসী আদৌ কি পাচ্ছেন? ঠিক সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, আমার বন্ধু পরমাশিস খোসরায়। পরমাশিস, আজ বৃহস্পতিবার সকাল থেকে যে চিত্রনাট্য আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রনাট্যের শেষ কোথায়? এটা ক্লাইম্যাক্স, এটা একটা ক্লাইম্যাক্স তৈরি করা। আজকে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন যেখানে ইডি তল্লাশি করতে গেছেন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। ইডি আজকে হাইকোর্টে গেছে, সাংবিধানিক পদের ক্ষমতার অপব্যবহার করেছে। আমার প্রশ্ন, তিনি জনপ্রতিনিধি, সাংবিধানিক পদের যদি উনি ক্ষমতার অপব্যবহার করে, তাহলে সাংবিধানিক পদের যে ব্যক্তি, তার দল, তাকে ন্যূনতম তো সম্মান জানানো উচিত। মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে কি বলেছেন, যে তার দলের স্ট্র্যাটেজি প্রার্থী বাইরে লিক আউট করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। তদন্ত তো অবশ্যই জরুরি দরকার, তদন্ত তো হবেই। তারা কি জানতেন না মুখ্যমন্ত্রী সেখানে আসতে পারেন? আটকালেন না কেন? কোর্টে চলে যেতে হলো কেন? এসআইআর যদি 2002 এর পরে 2026-এ হয়, আর 2026-এর মে মাসে যদি আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন হয়, আইপ্যাকের তদন্ত আগে করতে পারতো না? কোথায় ছিল এতদিন এরা? কোথায় ছিল? আমি কোনো দলের হয়ে কথা বলবো না। বাংলায় কি চলছে? যারা বাংলায় কথা বলে তারা কি তৃণমূল কংগ্রেস করে? ওড়িশায় কি হয়েছে? বাংলাদেশি অমর্ত্য সেনের এসআইআর কেন হবে? সাংসদ, 3 বারের সাংসদ যে ভোটে দাঁড়ায়, নির্বাচন কমিশন জানেন না প্রতিদিন অ্যাপ চেঞ্জ হচ্ছে কেন? তুমি বলতে যাচ্ছ যে দেব বা কাকুলি ঘোষ দস্তিদার? হ্যাঁ, অবশ্যই। কিসের ভিত্তিতে হয় এগুলো? এবং কোন প্রেক্ষিতে হয়? কিভাবে হচ্ছে? কারা এগুলো সাজাচ্ছেন? সিস্টেমটা কারা বানাচ্ছেন? প্রতিদিন কেন নিয়ম চেঞ্জ হচ্ছে? প্রতিদিন কেন রাজনৈতিক নেতারা গিয়ে তাদের কাছে ওখানে বলতে হচ্ছে? আর সেই কথা শোনার পর আবার নতুন করে আর কোনো কিছু ভুল হলে বিএলওরা সাসপেন্ড? এটা কোনো কাজের পন্থা? কিন্তু আমি ভারতের একজন নাগরিক হিসেবে প্রশ্ন করছি জাতীয় নির্বাচন কমিশনের কাছে, আপনাদের এসআইআর এর ঠিক নিরীক্ষণ কি আছে? পাবলিককে বলুন, সমস্ত কাগজে বিজ্ঞাপন দিয়ে জানান দিন। আদালতের পরামর্শ নিতে হয় কেন? সুপ্রিম কোর্টের নির্দেশনা নিতে হয় কেন? না, এর জন্য কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়? এটা কোনো সাংবিধানিক কাজ নয়। ইডি তদন্ত অবশ্যই করবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আটকালো না কেন? না, আমি এমন কিছু করব না, মুখ্যমন্ত্রীকে ছুটে যেতে হবে। না, মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছেন, আটকানোর বিষয় নয়। ইডির কাজ করেছে পরমাশিস। ইডি একটি, তুমি জানো যে কয়লা পাচার, আমি পরিষ্কার করে বলছি পশ্চিমবঙ্গের মাটি থেকে দাঁড়িয়ে একজন বাঙালি সন্তান হিসেবে, বিজেপি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, বাঙালির সঙ্গে ভয়ে ভয়ে প্রতারণা করছে। দায়িত্ব নিয়ে বলছি আমি। না, কিন্তু একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, পরমাশিস আমার প্রশ্নটা তুমি শোনো, একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তুমি জানো যে কয়লা পাচার মামলার মূল তদন্তকারী সংস্থা সিবিআই থেকে একটি পার্ট নিয়ে তদন্ত করছে এই আর্থিক দুর্নীতি বিষয়ক তদন্ত সংস্থা ইডি। এবং ইডি সেই মামলার তদন্তে একটি নির্দিষ্ট জায়গায় আইপ্যাকের যে প্রধান মিস্টার জৈন, তার বাড়িতে আজকে সকালবেলা তল্লাশি অভিযান শুরু করে। এবং তুমি জানো যে প্রথম রাজ্য পুলিশের ডিজি সেখানে যান এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান। বিতর্ক সেখানেই থেমে থাকেনি, তিনি যান এবং একেবারে আচমকা যান এবং সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, মোস্ট ন্যাস্টি হোম মিনিস্টার। And Amit Shah, that nasty home minister, that naughty home minister who cannot protect the country. আমি একটা কথা বলি, প্রতীক জৈন, আমি তোমায় বলছি তদন্তের মাঝেই ফাইল উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু তুমি একজন রাজ্যের প্রশাসনিক প্রধান, সাংবিধানিক একটি প্রতিষ্ঠার তদন্তের কাজে সত্যি কি তিনি এই রকম ভাবে হস্তক্ষেপ করতে পারেন?
সেটা আইন বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে কি বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি ফাইল লুকিয়ে নিয়ে বেরিয়েছেন? আমি ধরে নিচ্ছি প্রতীক জৈন আর্থিক দুর্নীতি মামলায় জড়িত, তার বাড়িতে তদন্ত করতে গেছে। তার বাড়িতে এটাও তো সত্যি কথা, তৃণমূল কংগ্রেসের কিছু রাজনৈতিক কাগজপত্র থাকতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে সেই কথা বলেছেন, সেই কাগজ নিয়ে তিনি বেরিয়েছেন, তিনি ফাইল সামনে নিয়ে বেরিয়েছেন, লুকিয়ে নিয়ে বেরোননি। না, কিন্তু উনি লুকিয়ে না হোক কিংবা প্রকাশ্যেই হোক, এটা কি তিনি করতে পারেন? ভাই সেটা আইন বলবে, সেটা আইন বলবে। আইনের দ্বারস্থ তো হয়েছে, আইনের প্রতি ভরসা রাখতে হবে আমাদের। তুমি বললে, আরেকটি প্রশ্ন করলে, আমি 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 বোঝার চেষ্টা করছি। তুমি প্রশ্ন করলে যে ইডির গোয়েন্দারা কেন ওই সময় মুখ্যমন্ত্রীকে আটকালেন না। আমার তোমাকে প্রশ্ন, সাংবিধানিকভাবে একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তিনি সেখানে গিয়েছেন, এটা আইনে তাকে আটকানোর কোনো বিধি নেই, কারণ তুমি জানো সংবিধান তাকে সেই ক্ষমতা দেয়নি ইডিকে যে মুখ্যমন্ত্রীকে থামানোর। তার হাতে যদি আইনি বৈধতা থাকে, ইডি কাছে যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো নির্দেশনা থাকতো, তবে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী গিয়ে যে ফাইলগুলো নিয়ে এলেন, আটকানোর নিশ্চয়ই যৌক্তিকতা কারণ ছিল। আমার মনে হয় তুমি জানো যে ইতিমধ্যেই ইডি এই বিষয়টি আইনি প্রক্রিয়ায় লড়াই শুরু করেছে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে একটি মামলা হয়েছে এবং শুনানি শুরু হওয়ার কথা, এবং সেখানেই বিষয়টি জানা যাবে যে আসলেই আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এই সরাসরি হস্তক্ষেপ না, মুখ্যমন্ত্রী জায়গা থেকে ঠিক সঠিক কাজটা করেছেন, সেই বিষয়টি আমরা নিশ্চয়ই পরবর্তীতে মহামান্য হাইকোর্টের বিচারপতির নির্দেশনা থেকে আমরা পরিষ্কার আমাদের কাছে আমরা বুঝতে পারবো। কিন্তু দেখো, রাত পোহালেই ভোট, বিধানসভা ভোটের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের মানুষ। তুমি যেটা বলছো যে এই মুহূর্তে চর্চিত এসআইআর, এবং এসআইআর নিয়ে প্রচুর অভিযোগ আছে। অভিযোগ কারা করছেন? শাসক দলের নেতা, কর্মী, মন্ত্রী। বিরোধীরা তো কেউ করছে না। বিরোধী পক্ষ থেকে শুধু তো তৃণমূল রাজ্যের শাসক, বিজেপি ছাড়াও তো বাম, কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন। শুধুমাত্র দেখা যাচ্ছে যে খুবই স্পেসিফিক ভাবে এসআইআর এর নিয়ে শুধুমাত্র কট্টর বিরোধিতায় রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস। না, এটা তুমি ভুল বলছো, এটা ভুল বলছো। শুধু তৃণমূল কংগ্রেস না, না, কংগ্রেস এবং সিপিআইএম জোরালো ভাবে কট্টর বিরোধিতায় তৃণমূল কংগ্রেস নেমেছে। বাকি রাজনৈতিক দলগুলো তাদের যৌক্তিক কিছু জায়গা থেকে তাদের বক্তব্য, কিন্তু সামগ্রিকভাবে তৃণমূল যেভাবে বিরোধিতায় নেমেছে, বাম কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল বা কেন্দ্রের শাসক দল বিজেপি বা অন্যান্য আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সুশীল সমাজ, তারাও কিন্তু এসআইআর নিয়ে খুব বেশি মুখ খুলছেন না। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই নতুন করে একটা বিতর্ক উস্কে দেয়া আসলে আখেরে কার লাভ হচ্ছে? রাজ্যের সাধারণ মানুষের কি লাভ হচ্ছে? বছরের পর বছর মামলা চলছে, কেন্দ্রীয় সরকার মামলা করছে, রাজ্য সরকার সেই মামলা চালিয়ে নিচ্ছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এই মামলা চালানোর জন্য কোটি কোটি টাকা আমাদের খরচ হচ্ছে। কার পকেট থেকে যাচ্ছে পরমাশিস? সেটা তুমিও জানো, আমিও জানি, সাধারণ মানুষের পকেট থেকে। না, আখেরে সাধারণ মানুষের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা বলছো, আমরা অভয়ের বিচার পেয়েছি, কি হয়েছে? ফিরে আসতে হয়েছে অভয়ের বাবা মাকে। তৃণমূল কংগ্রেস দোষী? অবশ্যই দোষী, ঠিক আছে, দোষী। অভয়ের বিচারটা হলো না কেন ঠিক মতন? রাজনীতির অনুপ্রবেশ। তাহলে একদিকে আমি এই ক্ষেত্রে বলবো না এটা রাজনীতি। বিসিসিআই বলে দিচ্ছে বাংলাদেশের প্লেয়ার খেলতে পারবে না, কেন্দ্রীয় সরকার চুপ। একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। সবকিছু রাজনীতি দিয়ে হয় না। তুমি যখন জানছো মমতা বন্দ্যোপাধ্যায় একটি দলের সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে নোটিশ করা উচিত ছিল যে আমরা যাব। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এই কথাটা বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজে জানেন না? তিনি তো রাজ্যের প্রশাসনিক প্রধান। আমি প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায়, আইন যদি কালকে শুভ্রা ঘোষের এজলাসে কি হবে সেটা আইন মোতাবেক হবে। আমরা আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তোমার কি মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটুকু জানা নেই যে ইডি কোনো জায়গায় তদন্ত করতে গেলে সেখানে যাওয়াটা ঠিক নয়, অনুচিত? তাহলে উনি কেন গেলেন? 2019 সালের ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে একই রকম ভাবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সেরকম সিবিআই হানা হয়েছিল এবং তখনও মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। সম্ভবত সেই ঘটনায় তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, কিছুদিন চর্চিত ছিল এবং বিষয়টি আলোচনায় ছিল। পরবর্তীতে বিষয়টি তারা তো জানতো মুখ্যমন্ত্রী চলে যায়, তাহলে সেরকম প্রোটেকশন নিয়ে গেল না কেন? জানান দিয়ে গেল না কেন? এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো কেন? কেন মুখ্যমন্ত্রীকে চলে যেতে হলো? আমি ধরে নিচ্ছি উনি বেআইনি কাজ করেছে, সেটা কালকে আইন বলবে। এই পরিবেশ কেন পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হবে? না, ভোটের মুখে এই সংঘাত কেন সালমা খাতুনকে চলে যেতে হয় বাংলাদেশে, ফিরে আসা হয়? এটি প্রতি মেয়ে, সে এখন মা হয়েছে। দুচোখ দিয়ে দেখতে হবে, শুধু তৃণমূল কংগ্রেসের বিরোধিতা নয়, আমিও রাজ্যের মানুষ। আমাদের রাজ্যের এরকম বদনাম কেন হবে? না, নিঃসন্দেহে রাজ্যের সামগ্রিকভাবে বাংলায় কথা বলে পশ্চিমবঙ্গের যে কোনো
জায়গায় তাকে আটকে দেওয়া হচ্ছে, আমাদের পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে। না, সেটা কারা রাজনীতি করছে সেটা কিন্তু দেখতে হবে। দুপক্ষই রাজনীতি করছে, কেন্দ্র এবং আমাদের রাজ্য। কেন্দ্র আমি আমার বলছে- রাজ্যের পক্ষে কথা বলবো, আমি তৃণমূলের পক্ষে কথা বলবো না। আমি আমার রাজ্যের, আমাদের রাজ্য, আমরা সাফারার হচ্ছি। কেন হব? অভয়ের বিচার আমাদের দিতে পেরেছে কেউ? না, এই ভোটের মুখে বড়মাসি সেই ভোটের মুখে শোনো ভাই, পরিষ্কার সব সেটিং, সব সেটিং। সেটিং বলতে কি তুমি বলছো মোদি আর সাধারণ দিদি? মানুষকে বুড়বাক বানানো হচ্ছে। তুমি কি বলছো মোদি আর দিদি সেটিং? এই সেটিং শব্দটি এলে তুমি তো জানো যে সম্প্রতি গত কয়েকদিন আগে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন কলকাতায়, 3 দিন থেকে গেছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে সবকিছু হচ্ছে, কিন্তু রাজ্যের এমন কয়েকজন অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই বিষয়টি নিয়ে দিদি আর মোদির সেটিং এর তত্ত্ব তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল। তার উত্তর হয়েছে যে না, যদি সেটিং হতো তাহলে কোটি কোটি টাকা খরচা করে দিনরাত আমরা কেন্দ্রীয় রাজনৈতিক দল বা মন্ত্রী আমলারা রাজ্যে পড়ে রয়েছি, ভোটের প্রচারে এত টাকা কেন খরচা হচ্ছে? ওটা সাংবাদিকদের মুখের প্রশ্নের উত্তর, ওটা সাংবাদিকদের কাছে প্রশ্ন পেলে তার উত্তর সাজানো থাকে। তার মানে ভেতরে কি হয় তুমি আমি জানি। আচ্ছা, তারপরে তুমিও বলছো যে দিদি আর মোদি সেটিং, মানে রাজ্য এবং কেন্দ্র সেটিং, এবং আমরা যারা রয়েছি আমরা একটা পাপেট, একটা পুতুলের মতো নাচছি, খালি দেখছি, বা যা পর্দার সামনে দেখা যাচ্ছে টেলিভিশন অন স্ক্রিন, পর্দার বাইরে যা আছে সেটাই আসলে মূল ঘটনা। সাধারণ মানুষ বলবে, সাধারণ মানুষ বলবে, সাধারণ মানুষ তো সব দেখছে গো, সাধারণ মানুষ তো সবকিছু দেখছে। আচ্ছা, এই তোমাকে একটা প্রশ্ন করছি। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রথম এই মিস্টার জৈন তার বাড়ি থেকে বেরোনোর পর তিনি বললেন যে একেবারে কেন্দ্রীয় সরকার স্পেসিফিক ভাবে অমিত শাহকে টার্গেট করে উনি বললেন যে মোস্ট ন্যাস্টি হোম মিনিস্টার। এই যে একদম বাংলা যদি বলা হয় যে একেবারে সবচাইতে নোংরা স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে একটা অভিযোগ, এই যে একটা তিনি সরাসরি একটা ন্যারেটিভস দেখে দিলেন যে সবচাইতে নোংরা হোম মিনিস্টার, এইটার পেছনে কারণ কি? কারণটা তুমি নিজে মুখেই বলে দিয়েছেন। আমার দলের গোপনীয় কিছু জিনিস কেউ যদি হাতিয়ে নিয়ে যায়, তাকে সেটা কি বলার দরকার সেটা প্রসঙ্গটা আগে বলে তারপরে সেই ব্যক্তিটা সম্পর্কে মন্তব্য করেছে। আমার ক্ষেত্রে আমার যদি কারণ গোপনীয় জিনিস যেটা আমার কাছেই থাকবে কনফিডেন্সিয়াল, সেটাও আমার কাছ থেকেও কেউ নিয়ে গেলে আমি হয়তো এরকম একটা মন্তব্য করতাম। এটা তো রাজনৈতিক মন্তব্য, কিন্তু রাজনৈতিক মন্তব্য। কেন্দ্রীয় সরকারের এই তদন্তকারী সংস্থার আধিকারিকরা বলছেন প্রেস নোট দিয়ে যে তারা তো কোনো ভোটের দলিল, ভোটের কোনো পার্টি অফিসে হানা দেননি। তারা স্পেসিফিক ভাবে দুর্নীতির অভিযোগে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই সেখানে হানা বা অভিযান পরিচালনা করে। হতেই পারে, কথাটা তো একদম ভুল না, একদমই হতে পারে। কিন্তু সেই বাড়িতে আর্থিক দুর্নীতির পেপার নিতে এসে রাজনৈতিক কাগজ যদি কেউ নিয়ে চলে যায়, গোপনীয় কিছু জিনিস কনফিডেন্সিয়াল, তার দায়টা কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন না যে আমি পেপার ডকুমেন্টস নিয়ে যেতে এসেছি। আমার প্রার্থী তালিকা, আমার এসআইআর সংক্রান্ত আমার স্ট্র্যাটেজিক্যালি পার্টির সিদ্ধান্ত, সেটা তো পরামর্শদাতা সংস্থা। তো সেটা আইপ্যাকের সংজ্ঞাটা কি? পরামর্শদাতা, রাজনৈতিক পরামর্শদাতা, ইলেকশন সংক্রান্ত পরামর্শদাতা একটা সংস্থা। সেখানে তো তার দলীয় কাগজপত্র থাকতেই পারে। কিন্তু বাস্তবিক উনি সাংবিধানিক ভাবে ভুল করেছেন না অন্যায় করেছেন, আইন আছে, আদালত আছে, গেছে তো আদালতে। আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা থাকবে। ভুল করেছে কে, ভুল করেছে কে, ঠিক করেছে সেটা আমরা জানতে পারবো। দেখো, মানে বিষয়টি আমরা আপাত দৃষ্টে কি দেখি, আইনও কি বলে, যতটুকু আমাদের জানা, যে যদি আর্থিক অপরাধের প্রাথমিক প্রমাণ থাকে তবে তদন্তকারী সংস্থা যে কোনো জায়গায় যেতে পারে। কিন্তু প্রশ্ন, রাজনৈতিক দলের আইটি সেলের অফিসে গিয়ে নির্বাচনী কৌশল সংক্রান্ত নথি আদৌ জব্দ করা যায় কিনা। আবার উল্টো প্রশ্ন, তদন্ত চলাকালীন একজন মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ আইনের চোখে কতটাই বৈধ? আইন এখানে যদিও খুব পরিষ্কার নয়, কিন্তু সাংবিধানিক রীতির বিচারে বিষয়টি নিঃসন্দেহে একটি বিতর্কিত বিষয় বলেই কিন্তু মনে করা যেতে পারে বা মনে করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু তুমুল সমালোচনা উঠেছে। তোমায় বলি, আমাদের অভিনেত্রী লাবণী সরকার এবং তার হাজবেন্ড কৌশিক ব্যানার্জি সেদিনকে একটি সাউথ কলকাতার একটি আবাসনে দাঁড়িয়ে বলছেন, তোমার সঙ্গে আমার বোধহয় আলোচনা হচ্ছিল, যে সিস্টেমের মধ্য দিয়ে যে কেউ এসআইআর এর মানে হিয়ারিং এ ডাক পেতেই পারে, কিন্তু সেটা নিয়ে যখন প্রশ্ন তোলা হচ্ছে, ধরো অমর্ত্য সেনকে যে হিয়ারিং এ ডাকা হয়েছে সেটা নিয়ে যখন প্রশ্ন তোলা হয়েছে, তখন বলা হচ্ছে যদি কোনো গাফিলতি থাকে বিএলওর এগেনস্টে, বিএলও কে নিজের থেকে হিয়ারিং এ ডেকেছে, সিস্টেমে ম্যাপিং এ পায়নি, চলে এসছে না, তাহলে এখন বিএলও কে কেন শাস্তি দেওয়া হবে যদি গাফিলতি থাকে? এগুলো কি কথা? কোন বিএলও কে ইচ্ছাকৃত করে হিয়ারিং এ কাউকে ডেকে পাঠাচ্ছে? ন্যূনতম গাইডলাইন থাকবে না? তুমি সেই এসআইআর এই ফিরেছো, এসআইআর সঙ্গে আজকের যে বিতর্ক তার সঙ্গে আমি সম্পৃক্ত করছি যে রাজ্যের মানুষকে, আমাদের রাজ্যের মানুষ অবশ্যই
তোমায় আমি একটা প্রশ্ন রাখতে চাই, নির্বাচন কমিশনের কাছে আমি একটা প্রশ্ন রাখছি আমাদের এই প্রথম কলকাতার পর্দা থেকে। আমাদের রাজ্যে এই মুহূর্তে সিস্টেম কি? কেউ মারা গেলে কি হয়? সেই শ্মশানের কাগজ, ক্রিমেশনের কাগজ স্থানীয় পৌরসভায় বা আমাদের কর্পোরেশনে গিয়ে জমা দিতে হয়, কিংবা পঞ্চায়েত। নির্দিষ্ট করে ইলেকশন কমিশনের দেওয়া ভোটার কার্ডকে সারেন্ডার করতে হয়। সেই রিসিভিং কপি নিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা করতে পরে সমাজ পরিবার কল্যাণ দপ্তর থেকে যারা জন্ম মৃত্যু সার্টিফিকেট রাজ্য সরকার দেয়, সেখান থেকে আমরা অনলাইনে সার্টিফিকেট পাই। তাহলে ভোটার কার্ডটা সারেন্ডার হয়ে যাওয়ার পর ইলেকশন কমিশনের দপ্তর থেকে নিশ্চয়ই একটা ইনপুট থাকে, যারা ডেথ সার্টিফিকেট দেয় সেই ইনপুটের ভিত্তিতে তার ডেথ সার্টিফিকেট ইস্যু হচ্ছে। তাহলে এই নামগুলো থেকে যাচ্ছে কেন? তাদের গাফিলতিতে নামটা থাকছে। আজকে বড়াই করে বলা হচ্ছে 58 লক্ষ নাম বাদ গেল। এই 58 লক্ষ পরিবারের তো তরফ থেকে তো ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল বিএলওদের, ভোটার কার্ডটা সারেন্ডার করা হয়েছিল, তাহলে নামটা মুছে যায়নি কেন? এটার মানে কি? প্রতিদিন এসআইআর এর নিরীক্ষণ করা যেতে পারে, আমার বিশ্বাস। না, এর সঙ্গে আমাকে এইটা বোঝাও। আমি বলছি গাফিলতিটা হচ্ছে এরকম। আমি একটা কথা বলবো, আমার একটা যৌক্তিকতা রাখতে হবে তো। না, ঠিক আমি ঠিক। তো বলছি তুমি বলছো যে সব তদন্ত কি উত্তর পেয়েছে এখনো পর্যন্ত? পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যে কটা সিবিআই বা ইডি যে তদন্ত করছে, এখনো কেউ সরাসরি দোষী সাব্যস্ত হয়েছে? একদমই নয়। তুমি জানো যে সবচাইতে নজিরবিহীন যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি যাওয়ার ঘটনাই এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণধন্য সেই শান্তিনিকেতনের সেই এখনো আমরা রক্ষণাগারে আমরা দেখেছি যে তার একটি রেপ্লিকা রয়েছে, কিন্তু আদৌ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্বীকৃতি নোবেল পদক এখনো কিন্তু উদ্ধার করা যায়নি। সেটিও একটি আমাদের সকলের রাজ্যের সাধারণ মানুষের কাছে বা গোটা ভারতবাসীর কাছে এই কেন্দ্রীয় তদন্তকারী তদন্ত নিয়ে একটা বড়সড় প্রশ্ন। যদিও এছাড়া বহু ক্ষেত্রে সিবিআই এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো গুরুত্বপূর্ণ। আমাদের দেশে মুখ্যমন্ত্রী বলো প্রধানমন্ত্রী বলো অন্যায় করলে জেলে যেতে হয়, এটা ভারতবর্ষের আইন ব্যবস্থার মধ্যে আমরা দেখেছি। সেই আইন ব্যবস্থার মধ্যে আমাদের সম্পূর্ণ আস্থা আছে। কিন্তু কেউ যদি কাউকে দিয়ে কেউ যদি অঙ্গুলি হেলনে ইউজ করে, তার প্রেক্ষিতটা কি হয় আমরা দেখতে পাচ্ছি না। না, কিন্তু এটা দেখো, অঙ্গুলি হেলনে করার পরেও এক্ষুনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কেন্দ্রীয় সংস্থা তার তদন্ত চলাকালীন সময়ে ভেতরে প্রবেশ করা এবং সেখান থেকে তুমি বলছো যে কাগজপত্র তো আর তিনি লুকিয়ে আনেননি, প্রকাশ্যে এনেছেন। যে গোটা বিষয়টি যে একটি বিতর্কিত বিষয়, অবশ্যই সাংঘর্ষিক বিষয়, সেটিতে নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই এবং সে কারণেই কিন্তু আমাদের মহামান্য বিচারপতির এজলাসে মামলাটি গৃহীত হয়েছে এবং মামলাটির কিন্তু রায় খুব শিগগিরই আগামীকালকেই সম্ভবত। শোনো, আমাদের কাছে উদাহরণ রয়েছে দুর্নীতি, ব্যভিচার, অত্যাচার, নিপীড়ন, শাসন, চুরি, রাহাজানি। পশ্চিমবঙ্গের মানুষ তার জবাব দিতে জানে। আমরা 2011-তে দেখেছি না, 34 বছরের বাম সরকার ছিটকে পড়ে গেছে, দেখেছো না? গত 15 মানুষের প্রতি আস্থা রাখতে হবে, মানুষের প্রতি তার আস্থা রাখতে হবে। আমি বলছি গত 15 বছরে কি এগুলো কিছুই হয়নি? গত 15 বছরে দুর্নীতি হয়েছে, শিক্ষা চাকরি চুরি হয়েছে, এখানে মানুষের প্রতি আস্থা রাখতে হবে তো। নাকি এখানে তুমি বলছো যে লক্ষ্মীর ভান্ডার বা সবুজ সাথী বা কন্যাশ্রী প্রকল্প খুবই ভোটের বাক্সে ইতিবাচক প্রভাব ফেলেছে, যে কারণেই দুর্নীতি বা এই ধরনের স্বজন পোষণ চাকরি চুরির বিষয়ে খুব বেশি তৃণমূলের ভোট বাক্সে নেতিবাচক প্রভাব পড়েনি? তুমি কি বলছো? দেখো, মাসের ক্ষতি যখন হবে তখন এর প্রভাব পড়বে। তুমি বলবে কি মাসে 26,000 চাকরি যাওয়া কি মাসের ক্ষতি নয়? অবশ্যই মাসের ক্ষতি, কিন্তু দেখতে হবে সার্বিকভাবে মানুষ কার কাছে সাড়া পাচ্ছে। দেখো, সরকারের কাজ তো সাধারণ মানুষের উপকার করাই, কিন্তু সাধারণ মানুষকে উপকার করে যদি দুর্নীতি হয়, স্বজন পোষণ হয়, চাকরি চুরি হয়, কিংবা আইন আদালত আছে, গ্রেপ্তার হয়েছে না আমাদের রাজ্যে? গ্রেপ্তার হয়েছেন না? এই তো পার্থ চট্টোপাধ্যায় এতদিন জেল খেটে আসলেন। আমরা অনেককে দেখেছি, মন্ত্রিসভা সদস্যদের, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, কুণাল ঘোষ। আইন আদালতের প্রতি তো ভরসা রাখতে হবে। আজকের ঘটনায় এখনো পর্যন্ত যে প্রতিক্রিয়া আমরা দেখেছি তাতে ভারতীয় জনতা পার্টি বলছে সংবিধান লঙ্ঘন, বাম এবং কংগ্রেস বলছে আইনের শাসনের সুস্পষ্ট অবমাননা, তৃণমূল বলছে গণতন্ত্র রক্ষার লড়াই, কিন্তু কোনো পক্ষই পরিষ্কার বলছে না এই সংঘাতে সাধারণ মানুষের জীবন এক চুল বদলাবে কিভাবে। অর্থাৎ সাধারণ মানুষের কল্যাণে এই সংঘাত, কেন্দ্র এবং রাজ্যের সংঘাতে সাধারণ মানুষের আসলে খুব বেশি কিছু পাওয়ার নেই বলেই এখন বড় প্রশ্ন। এবং রাজ্যের সাধারণ মানুষ যারা রাজনীতি 9-6 বোঝেন না, তাদের কাছে একটাই প্রশ্ন যে কি হচ্ছে।
সাধারণ শোনো, মানুষের তোমাকে কোনো- প্রথমে বললাম এটা ক্লাইম্যাক্স তৈরি করা। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ফাইল নিয়ে চলে আসলেন, ইডি গিয়ে মামলা করলো। শুভ্রা ঘোষ আগামীকে বিচারপতি শুভ্রা ঘোষ, মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ কি জাজমেন্ট দেবেন বা তার কাজ শুনানি শুরু হবে আমরা তো দেখবো। এগুলো হচ্ছে খোড়া, ক্লাইম্যাক্স তৈরি করা নির্বাচনের আগে, পরিষ্কার। এর বেশি কিচ্ছু না। পরমাশি, এটা রাজনীতি না শাসন? এই গোটা ঘটনায় সবচেয়ে অনুপস্থিত শব্দটি একটাই, সেটি হচ্ছে শাসন। স্বাস্থ্য, শাসনের শিক্ষা, নাম দিয়ে রাজনীতি ভাই, শাসনের নাম দিয়ে রাজনীতি। স্বাস্থ্য, বুঝলে? শিক্ষা, চাকরি, মূল্য বৃদ্ধি, এই প্রশ্নগুলো হারিয়ে যাচ্ছে ইডি বনাম মুখ্যমন্ত্রীর এই বিতর্কে। রাজ্যবাসী দেখছেন উত্তেজক রাজনৈতিক নাটক, শুনছেন মোস্ট ন্যাস্টি হোম মিনিস্টারের মতো শব্দ, কিন্তু পাচ্ছেন কি তার বিনিময়ে? ওই ছেলের বাড়ি থেকে মেয়ে দেখতে আসলে বাড়ির পাপোশ বদলায় না, নতুন পাপোশ দেখলে বাজায় বাড়িতে লোক আসবে। ও নির্বাচনের আগে এইসব নাটক চলছে, বুঝলে? একদমই তাই। পরিষ্কার আমি বলছি। শেষ করব প্রিয় দর্শক আজকের এই আলোচনা। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এই প্রাসঙ্গিক প্রসঙ্গে আমাদের রাজনীতির ময়দানে ভোটের যুদ্ধ এবং অবশ্যই আইন এবং শাসনের সঙ্গে সংঘাত, সে বিষয়ে আমাদের আলোচনা তুমি মূল্যবান মন্তব্য দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরলে। ভোটের রাজনীতিতে আইন, তদন্ত, প্রশাসন সবই কৌশলের অংশ হয়ে ওঠে, কিন্তু যে মানুষ সেই কৌশলের খরচ দেন তারা কি আদৌ সিদ্ধান্ত নেওয়ার টেবিলে আছেন, নাকি তারা শুধুই দর্শক? যাদের ট্যাক্সে মামলা চলে, যাদের ভোটের সময় আবেগের রায় দিয়ে বলা হয় এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করবে এই বিতর্ক ইতিহাস হবে, নাকি শুধুই আরেকটা নির্বাচনী অস্ত্র? প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। প্রাসঙ্গিক প্রসঙ্গে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।